বইরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ূন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস মিসির আলীর চশমা। আজ অষ্টম পর্ব। হারুন এমনভাবে জানতাম না তো বললেন, যেন পৃথিবীর অতি গুরুত্বপূর্ণ জ্ঞান থেকে তাকে ইচ্ছে করে বঞ্চিত করা হয়েছে। আমি বললাম, ভূত প্রসঙ্গ থাক, আপনার ছেলেটি মারা গেছে তা সম্পূর্ণ বলুন। সে কবে মারা গেছে? হারুন হতভম্ব গলায় বললেন, আমার তো কোনো ছেলে মেয়েই হয়নি, মারা যাবে কিভাবে? আমি পুরোপুরি চকিয়ে গেলাম। হারুন বললেন, সন্তান না হবার সমস্যাটা আমার, আমার স্ত্রীর না। আমার স্পাম কাউন্ট খুব নিচে। ডাক্তার হিসেবে এই তথ্য আমি জানি। ভবিষ্যতে যে আমার কোনো ছেলেমেয়ে হবে না, আমার বাচ্চা হবে, এই তথ্য আপনাকে কে দিল? আমি আমতা আমতা করে বললাম, ভুল হয়েছে, কিছু মনে করবেন না। হারুন বললেন, কিছু মনে করছি না, মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। এখন বলুন, কি খাবেন, চা নাকি কফি? এক কাজ করুন, দুইটাই খান। প্রথমে চা, তারপর কফি। চা কফি খেতে খেতে পানীয়ভূত বিষয়ে কি জানেন বলুন তো? আমি বললাম, আমি কিছুই জানি না, জানতে চাচ্ছিও না। এসব অতি প্রকৃত বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। হারুন মহা উৎসাহে বললেন, আগ্রহ কেন থাকবে না? আপনাকে কি ভূত পেত নেই? রবীন্দ্রনাথ ভূত পেত বিশ্বাস করতেন, এটা জানেন? পেলাম চেট করে আত্মা আনতে পছন্দ করতেন। তিনি তার জীবন সম্মনিতে পরিষ্কার লিখেছেন, আপনি জীবনচিঠি পড়েননি? আমার কাছে আপনি ধার নিতে পারেন, তবে বই ধার নিলে কেউ ফেরত দেয় না, এটাই সমস্যা। পুলিশ তদন্ত করে ফাইনাল রিপোর্ট দেয়। আমি শায়লার সন্তান বিষয়ে একটা ফাইনাল রিপোর্ট তৈরি করলাম। মিসির আলী সাহেবকে রিপোর্ট দেখিয়ে চমকে দেবো, এটাই আমার বাসনা। আমার ধারণা রিপোর্টটা ভালো লিখেছি। ডক্টর হারুনের সন্তান মৃত্যু বিষয়ক জটিলতা। ডাক্তার হারুনের কোনো সন্তান নেই, সন্তানের মৃত্যুর প্রশ্নই সে কারণেই নেই। ডক্টর হারুনের প্রতি ভালো মানুষের প্রকৃতি। ভালো মানুষরা নিজের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল হয়। এই ভদ্রলোকও সেরকম। ভূত প্রেত আত্মা এসব বিষয়ে তার বিশ্বাস আছে। বিশ্বাস রক্ষার ব্যাপারটা তিনি যত্নশীল। এটা দোষের কিছু না। এ ধরনের মানুষরা অপ্রয়োজনীয় মিথ্যা বলেন না। কাজেই তার কোনো সন্তান নেই এমন মিথ্যা তিনি বলবেন না। তারপরও হারুন সাহেবের কথার সত্যতা সম্পর্কে পুরোপুরি নিঃসন্দেহ হবার জন্য আমি দুজনের সঙ্গে কথা বলেছি। একজন হারুন সাহেবের গাড়ির ড্রাইভার এবং অন্যজন হারুন সাহেবের বাড়ির কেয়ারটেকার নাজমুল। নাজমুলের অনেক বয়স। হারুনের জন্মের আগ থেকে তাদের বাড়ির কেয়ারটেকার। স্ট্রোকের কারণে ডান হাত এবং পা নাড়তে পারে না। মুখের কথা অস্পষ্ট এবং জড়ানো। তবে তার সেন্সের পুরোপুরি কাজ করছে। আমার প্রশ্নের জবাবে বললেন, আমার নিজের কোনো ছেলে মেয়ে নাই। আমি বিবাহ করি নাই। আমি মনে করি আমার ছেলে হারুন। আমি তাকে কোলে পিঠে বড় করেছি। ঘাড়ে করে স্কুলে নিয়ে গেছি, স্কুল থেকে এনেছি। তার কোনো সন্তানাদি হয় নাই। এই দুঃখ হারুনের চেয়েও আমার অনেক বেশি। আর অল্প কিছুদিন বেঁচে থাকবো। হারুনের বাচ্চার মুখে দাদু ডাক শুনবো না, এই কষ্টের কোনো সীমা নেই। ডক্টর হারুনের ড্রাইভারের সাথে আমার যে কথা হয়েছে তা এই রকম। তোমার নাম? স্যার, আমার নাম ফজলু মিয়া। তুমি ডাক্তার সাহেবের গাড়ি কতদিন ধরে চালাচ্ছ? হিসাব নাই, কাজ শেখার পরে প্রথম। স্যারের কাজ কাম নেই, খুব কম হইলে 10 বছর ধরে স্যারের সাথে আছি। তোমার ডিউটি কেমন? আমার ডিউটি নাই বললেই চলে। স্যারের সন্তানাদি নাই, স্কুল ডিউটিও নাই। ম্যাডামের ডিউটি করো না? ম্যাডামের আলাদা গাড়ি, আলাদা ড্রাইভার। সন্তান বিষয়ক মিথ্যা কথাটা শায়লা বানিয়ে বলেছেন। এমন একটা ভয়ঙ্কর কথা উনি কেন বানালেন সেটা খুব পরিষ্কার না। আমার ধারণা তিনি মিসির আলী সাহেবের সঙ্গে একটা বুদ্ধির খেলা খেলছেন। মিসির আলী একজনকে শিশুর হত্যাকারী হিসেবে চিহ্নিত করার পর তিনি বললেন, কোনো শিশুর অস্তিত্ব নাই। সম্মানিত মানুষকে ছোট করে অনেক আনন্দ পায়। শায়লা সেরকম একজন বলে আমার ধারণা। মিসির আলী আগ্রহ নিয়ে আমার রিপোর্ট পড়লেন এবং হাসি মুখে বললেন, রিপোর্ট ঠিক আছে? তবে আমি বললাম, রিপোর্ট ঠিক থাকলে তবে আসবে কেন?
মিসির আলী বললেন, তবে আসছে, কারণ হারুন সাহেবের কোনো ছেলে ১লা এপ্রিল মারা যায়নি বলে যে সিদ্ধান্ত নিয়েছেন তার যুক্তি নির্ভর না। আপনি হারুন সাহেবের কথা তার কেয়ারটেকার এবং ড্রাইভারের কথা সত্যি বলে ধরে নিয়েছেন। তারা কেন মিথ্যা বলবে? হারুন সাহেবের স্ত্রীই বা কেন মিথ্যা বলবে? আমি বললাম, হারুন সাহেবের স্ত্রীর মিথ্যা বলার কারণ কিন্তু আমি ব্যাখ্যা করেছি। তিনি আপনার সঙ্গে একটা খেলা খেলছেন। মিসির আলী বললেন, এই খেলা তো হারুন সাহেবও খেলতে পারেন, পারেন না? আমি বললাম, তার বাড়ির দুদিক দুজন তো কোনো কেন খেলবে না? তাদের স্বার্থ কি? আশ্রয়দাতা মুনিবকে রক্ষা করা স্বার্থ হতে পারে। বাড়ির বিশ্বাসী পুরনো লোকজন মুনিবের প্রতি লয়াল থাকে। আমি বললাম, আপনি কি তাহলে ধারণা করছেন যে ১লা এপ্রিল সত্যি সত্যি বাচ্চাটা খুন হয়েছে? মিসির আলী বললেন, সেরকম ধারণা করছি না। তবে আমি মনে করি ওই তারিখে ডাক্তার হারুন সাহেবের কোনো বাচ্চা মারা গিয়েছিল কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়াটা খুব জরুরি। আমি বললাম, কিভাবে নিশ্চিত হব? বাংলাদেশের তো জন্ম মৃত্যুর কোনো রেকর্ড থাকে না। মিসির আলী বললেন, জন্ম রেকর্ড থাকে না, মৃত্যুর রেকর্ড কিন্তু থাকে। কবরস্থান থাকে। গোরস্থানের অফিস কার কবর হলো তা লেখা থাকবে। আমাকে এখন গোরস্থানে ঘুরতে হবে? মিসির আলী হাসতে হাসতে বললেন, অবশ্যই। আপনি একটা রহস্যের মীমাংসা করবেন। বিনা পরিশ্রমে কি তা কি হয়? আমি বললাম, আপনি তো বিনা পরিশ্রম রহস্যের মীমাংসা করে ফেলছেন। অনেক আগে খামে লিখে আমাকে দিয়েছেন। মিসির আলী বললেন, বিনা পরিশ্রম করিনি। অনেক পরিশ্রম করে সিদ্ধান্ত এসেছি। কঠিন এক অঙ্ক ধাপে ধাপে করে সিদ্ধান্তে এসেছি। আপনার পক্ষে গোরস্থানে ঘেরা সম্ভব হবে না, আমি বুঝতে পারছি। এক কাজ করুন, কিছু টাকা পয়সা দিয়ে কাউকে লাগিয়ে দিন যে আপনার হয়ে কাজটা করবে। ৫০০ টাকা খরচ করলেই হবে। আমাকে ১,০০০ টাকা খরচ করতে হলো। গোরস্থান থেকে গোরস্থান যাবার ভাড়া ৫০০ টাকা। কাজটার জন্য ৫০০ টাকা। জানতে পারলাম ঢাকা শহরে ওই তারিখে ১১ জন শিশু মারা গেছে। এর মধ্যে ৫ জন মেয়ে। ৬ জন ছেলের মধ্যে ৪ জনের বয়স ৪ বছরের বেশি। এরা বাদ। বাকি ২ জনের একজন জন্মের পরপরই মারা গেছে। সেও বাদ। শুধু একজন মারা গেছে ১ বছর বয়সে। তার নাম মিজান। তার বাবা আলহাজ আব্দুল লতিফ থাকেন পুরনো ঢাকায়। আমি আমার রিপোর্ট লিখলাম, নিশ্চিতভাবে বলতে পারছি ১লা এপ্রিলে হারুন সাহেবের কোনো সন্তান মারা যায়নি। রিপোর্টটা লিখে শান্তি পেলাম না। মনের মধ্যে খসখস করতে লাগলো। আমার ধারণা এর মধ্যে মিসির আলী কিছু ভুল বের করে ফেলবেন। আবার আমাকে নতুন করে ছোটাছুটি শুরু করতে হবে। হয়তো মিসির আলী বলবেন আলহাজ লতিফ সাহেবের ইন্টারভিউ নিতে। অনেক চিন্তা ভাবনা করে আমি একটা সহজ পথ বেছে নিলাম। মিসির আলী সাহেবের খামটা খুলে ফেললাম। সেখানে লেখা, ধৈর্য ধরতে পারলেন না, আগেভাগে খাম খুলে ফেললেন। যাই হোক, হত্যাকারীর নাম লিখছি, সাংস্কৃতিকভাবে লিখছি। দেখি সংকেত ভেদ করতে পারেন কিনা। হত্যাকারীর নাম অপমারব ১ না। আমার মাথায় হাত দিয়ে বসা ছাড়া উপায় রইল না। সাংস্কৃতিক ভাষা উদ্ধার আমার কর্ম না। মিসির আলী সাহেবের নির্দেশ মতো অনুসন্ধান চালিয়ে যাওয়া এর চেয়ে সহজ মনে হচ্ছে। পেতেছি সমুদ্র শয্যা।